বন্ধুরা আজকের কিন্তু এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অ্যান্ড দীর্ঘদিন কয়েকদিন ভিডিও আসেনি, তার মেন রিজন হচ্ছে আমি এক জায়গায় গিয়েছিলাম অ্যান্ড এমন জায়গাতে গিয়েছিলাম সেখানে ইন্টারনেটের খুবই সমস্যা। সেই কারণেই কিন্তু আর কি এটা ভিডিওটা ছাড়া হয়নি। তো কিছু আপডেট পেন্ডিং পড়েছিল, সেই আপডেটগুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমে যদি আন্ডার 17 স্যাফ কাপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আর কি 30শে সেপ্টেম্বর ফাইনাল ছিল। নবমতম আসরের ফাইনাল কিন্তু ছিল 30শে সেপ্টেম্বর, এবং সেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া দুরন্তভাবে জিতে যায়। এবং সেই ম্যাচটায় ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে 2-0 গোলে হারায়, এবং হারানোর ফলে তাদের ষষ্ঠ ট্রফি ষষ্ঠ 9বার খেলা হয়েছে, তার মধ্যে 6বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের 6 নম্বর ট্রফিটা কিন্তু সিকিওর করে ফেললো। তো দুরন্ত একটা জয়। এবং এই ম্যাচে প্রায় অ্যাটেন্ডেন্স ছিল 1230 জন মতো, যেটা কিন্তু এই স্যাপ আন্ডার 17 টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স ম্যাচ। তো তার পরবর্তীতে যদি আমরা কথা বলি যে গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং বেস্ট গোলকিপার কে হয়েছেন সেই সম্পর্কে, যেখানে কিন্তু গোল্ডেন বুট পেয়েছেন নেপালের সুজান দাঙ্গাল। তারপরে কিন্তু গোল্ডেন বল পেয়েছেন আমাদের ভারতের প্লেয়ার মোহাম্মদ আরবাস, যে কিন্তু দ্বিতীয় গোলটি করেছিল। সেই প্লেয়ারটি কিন্তু এই গোল্ডেন বল অ্যাওয়ার্ডটি পেয়েছেন, পুরো এন্টায়ার টুর্নামেন্টে দুরন্ত খেলেছেন। এবং এর পাশাপাশি যদি গোলকিপার সম্পর্কে কথা বলি, যেখানে কিন্তু সুরাজ সিং কিন্তু বেস্ট গোলকিপার হয়েছেন এই টুর্নামেন্টের, এবং তিনি কিন্তু গোলের নিচে দুরন্ত খেলেছিলেন। কিছু কিছু ম্যাচ হয়তো ব্ল্যান্ডার হয়েছে, যেক্ষেত্রে নেপাল ম্যাচটা বলা চলে গোল কনসিপ্ট করতে হয়েছে, কিন্তু বাকি ম্যাচগুলো মোটামুটি ভালো খেলেছিল। এবং এর পাশাপাশি যদি আমরা বলি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সম্পর্কে, তো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু ভুটান। তো বন্ধুরা পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে, তিনি কিন্তু ইস্টবেঙ্গল দল রিজাইন করেছেন। তো ইস্টবেঙ্গল দল থেকে কোচ থেকে পদত্যাগ করে ফেলেছেন কিন্তু কার্লোস কোয়াদ্রাত। তো অনেকেই বলছে কার্লোস কোয়াদ্রাতকে স্যাক করা হয়েছে, কিন্তু স্যাক করা হয়নি। কার্লোস কোয়াদ্রাত কিন্তু নিজে থেকে দলটা ছেড়েছেন। তো এক্ষেত্রে যদি আমরা কথা বলি একটু এই ব্যাপারে, যেখানে কার্লোস কোয়াদ্রাতকে আর কি গ্যালারি থেকে ওইগুলো বলাটা উচিত হয়নি, তিনি হয়তো এই কথাগুলো মাথায় রেখেই ভারত ছাড়লেন। তো এর আমাদের মতে এক্ষেত্রে যদি বলি, কার্লোস কোয়াদ্রাত কিন্তু এই যে ইস্টবেঙ্গল দলটা, এটা কিন্তু ফিউচারের জন্য বিল্ড করছিলেন। তো এই দলটাকে সেট করতে কার্লোস কোয়াদ্রাতকে কিছু টাইম লাগতো। তো এই টাইমটা অবশ্যই দেওয়া উচিত ছিল, বাট এইভাবে অপমানিত হওয়ার পরে কার্লোস কোয়াদ্রাত কিন্তু দল ছেড়েছেন, এবং তিনি কিন্তু স্পেনে বর্তমানে ফেরত গিয়েছেন। তো এই যে কার্লোস কোয়াদ্রাত চলে গেলেন এর পরে, তো কার্লোস কোয়াদ্রাত স্যার বাংলার ফুটবলে আপনি অনেক কিছুই দিয়েছেন। তো এর এই যে আপনি গত মরশুমে আর কি সবথেকে সফল স্টেট বলতে গেলে ফুটবলের দিক থেকে সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল, এবং সেই হিসেবে আপনি কিন্তু একটা আপনার অবদান ছিল, যেখানে কিন্তু আপনি সুপার কাপ জিতিয়েছিলেন, এবং বাংলার একটি ক্লাব ইস্ট বেঙ্গলকে আপনি সুপার কাপ জিতিয়েছিলেন, এবং বাংলাকে রিপ্রেজেন্ট করা অবস্থাতে। তো এর জন্য অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে, তো এক্ষেত্রে আমি আপনাকে কুর্নিশ জানাচ্ছি, এবং আপনার পরবর্তী ফিউচার যাতে আরও ভালো হয় কোচিং কেরিয়ারে, সেই দিক থেকেও আপনাকে করছি। তো এর পাশাপাশি যদি বলি, বিনো জর্জ কিন্তু বর্তমানে ইন্টারিম হেড কোচ করা হয়েছে। এই বিনো জর্জ কিন্তু সকলেই জানো যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কোচ, তিনি কিন্তু আপাতত ইন্টারিম হেড কোচ হয়েছেন। যতদিন না নতুন কোচ আসছেন তিনি কিন্তু এই দায়িত্বটা সামলাবেন। তো এর পাশাপাশি নেক্সট যে আপডেটটা বেরিয়ে আসছে, তো ভিয়েতনাম ট্যুরের আগে কিন্তু আমাদের এই ন্যাশনাল টিমের জন্য প্রবেবল স্কোয়াড বের হলো, যেখানে কিন্তু 4টে নতুন নাম পাওয়া গেল: বিশাল কাইত, আকাশ সাংওয়ান, লালরিন লিয়ানা হ্যামতে এবং ফারুক চৌধুরী। তো এই 4টে নাম দেখা গেল। তো প্রবেবল স্কোয়াড এটা। এরপরে যেটা মেন স্কোয়াডটা আসবে 23 জন মেম্বারের, সেই স্কোয়াডে এদের মধ্যে কজন থাকে সেটাই দেখার বিষয়। হোপফুলি বিশাল কাইত থাকবেন, এবং বাকি 3 জনের নামটা হয়তো বাদ চলে যেতে পারে, কারণ এক্ষেত্রে পলিটিক্স সব। অরিজিনাল যে 23 জনের স্কোয়াড সেটা আসলে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। তো তার আগে বলে দিলাম যে এই 3 জনের নাম বাদ চলে যেতে পারে। বিশাল কাইত থাকবে, বিশাল কাইত বাদে বাকি 3 জনের নাম মেন স্কোয়াড থেকে বাদ যাবে, এটা গ্যারেন্টি। লিখে রাখো, নয় ক্লিপটা ডাউনলোড করে রাখো, যা খুশি করে রাখো। তো এর পাশাপাশি মোহনবাগান এবং ট্র্যাক্টর এফসি ম্যাচ নিয়ে আপডেট রয়েছে, যেখানে মোহনবাগান কিন্তু ট্রাভেল করেনি, এবং এই ম্যাচটা তারা খেলবে না। তো এএফসি কিন্তু এখনও ম্যাচটা রিশিডিউল করেনি বা ক্যান্সেল করেনি। সেক্ষেত্রে কিন্তু ট্র্যাক্টর এফসিকে 3-0 গোলের মাধ্যমে জিতিয়ে দেওয়া হবে এই ম্যাচটা,
অ্যান্ড এই যে মোহনবাগান গেল না, এরপরে মোহনবাগানের কি এফেক্ট পড়তে পারে। তো মোহনবাগানের যে এফেক্টগুলো পড়বে এই এফসির সাইড থেকে আপাতত আর একটা আপডেট, যেটা মানে ইরান ফুটবল ফেডারেশনের যে সভাপতি মানে প্রেসিডেন্ট, সেই কিন্তু এশিয়ান ফুটবলের আর কি ভাইস প্রেসিডেন্ট। তো এই জায়গাটাই গড়বড়টা হচ্ছে। তো মোহনবাগানকে কিন্তু শাস্তি মুখে পড়তে হতে পারে, যেখানে কিন্তু 2 বছর বা যতদিন কোনো এএফসি টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করতে পারবে না। সেক্ষেত্রে হতেই পারে সেটা 2 বছরও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, সেটা দেখার বিষয় রয়েছে। এবং এর পাশাপাশি আপকামিং যে 4টে ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের, এই ট্র্যাক্টর এফসি ম্যাচটা বাদ দিলে এই 4টে ম্যাচে কিন্তু আর কি মানে তাদের অপোনেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু 3-0 গোলে ম্যাচটা জিতিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি $50,000 একটা ফাইন লাগবে মোহনবাগানের ওপর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।